হরমুজ প্রণালী নিয়ে সংকটের বাইরে যদি তেল, শিপিং এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর নতুন চাপ তৈরি হয়, অলরেডি চাপ আছে, আবার এই সেকেন্ডারি স্যাংশনের কারণে নতুন চাপ তৈরি হতে যাচ্ছে, তাহলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, বিশেষ করে আমেরিকান কনজিউমার ভোক্তা যারা আছেন, তাদের জীবনযাত্রার উপরে এটির প্রভাব কেমন পড়বে, কতখানি পড়বে? যারা আমাদের চাপের মুখে বা আমাদের এলাকায় যারা বিভিন্ন কারণে চুপ করে আছে, এক সময় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমেরিকান জনগণ হয়তো সেই বাঁধ এই নভেম্বরের 3 তারিখে ভেঙে চুরমার করে দেবে। আমাদের বন্ড কেউ কিনছে না, গভর্নমেন্ট ইজ পারচেজিং ইটস ওন বন্ড, রিপারচেজিং। এটা কিসের সংকট? বহির্বিশ্ব থেকে আমাদের লোন নেওয়ার সুযোগ হয়তো থাকবে না বেশি দিন, কারণ আমাদেরকে আস্থায় রাখতে পারছে না। ইরান যদি সামরিক সংঘাত এবং অর্থনৈতিক চাপ দুটি, যেহেতু আমরা মিড টার্ম নিয়ে কিছু কথা বলছি, দুটি সহ্য করে নভেম্বর মিড টার্ম পর্যন্ত, ইলেকশন পর্যন্ত টিকে থাকতে পারে, তাহলে সেটি ট্রাম্পের রাজনৈতিক অবস্থার উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? এই দেশটি গত 50 বছর ধরে এই করেই আসছে, and they have learned how to survive quite likely. এখন ফাইটটা হচ্ছে আসলে কে দীর্ঘ সময় টিকে থাকবে। ইরান ধুকে ধুকে হলেও নভেম্বর পর্যন্ত টিকে থাকবে, কিন্তু আপনি আমাকে বাজি ধরতে বলেন, বেট ধরতে বলেন, আমি বলবো যে ইরান উইল সার্ভাইভ দিস প্রেশার। হরমুজ প্রণালী নিয়ে সংকটের বাইরে যদি তেল, শিপিং এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর নতুন চাপ তৈরি হয়, অলরেডি চাপ আছে, আবার এই সেকেন্ডারি স্যাংশনের কারণে নতুন চাপ তৈরি হতে যাচ্ছে, তাহলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, বিশেষ করে আমেরিকান কনজিউমার ভোক্তা যারা আছেন, তাদের জীবনযাত্রার উপরে এটির প্রভাব কেমন পড়বে, কতখানি পড়বে, এবং খরচ কতটা বেড়ে যাবে, এবং এইটির প্রভাব নভেম্বরের ইলেকশনে কেমন পড়তে যাচ্ছে? এই যে একটা ইগো বেসড ওয়ার, অশান্তি এবং অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমেরিকার কারণে। এটা মানুষ শুধুমাত্র, আপনি খেয়াল রাখবেন, বহির্বিশ্বের মানুষ এই যুদ্ধের জন্য আমেরিকান মানুষকে বোকা ভাবছে যে এরা কি করে, এই দেশের লোকগুলো কিভাবে এরকম একটা লোককে নির্বাচিত করলো যে তার জেনারেলদের কথা শুনে না, সমর বিশারদদের কথা শুনে না, যে তার ইগো অনুযায়ী দেশের সম্পদ ব্যবহার করতে পারে, সামরিক বাহিনী নিজ দেশের সন্তানদেরকে বিপদের মুখে ঝুলে ফেলে, মানে ঠেলে দিতে পারে। আমাদের 17 জন সেনা মারা গিয়েছে বলে পেন্টাগন থেকে আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু সারা মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে হাজার হাজার আমেরিকান সৈন্য হতাহতের খবর কেউ কেউ প্রচার করছে, সত্য মিথ্যা এখনো জানি না। আসেন, আপনার এই তেল রাজনীতির ফলে সারা বিশ্বে, আমি প্রথমেই বলেছিলাম, এটা শুধু আমেরিকান ট্যারিফের পরে এই বিশ্ববাজারে তেলের মূল্য বাড়ার কারণে, তেল সংকটের কারণে আমেরিকার যে অর্থনীতির নাবিশ্বাস উঠেছে। আমরা যারা নির্ধারিত ইনকামের লোক, অথবা বড় ধরনের সঞ্চয় নাই, অথবা আমাদের ইনকামে কোনো আকস্মিক ইনকাম হয়নি ট্রাম্প পরিবারের মতো, যেখানে বিলিয়নস অফ ডলার ট্রাম্পের সন্তানের কাছে এই যুদ্ধকালীন সময়ে চলে গেছে, বিলিয়নস অফ ডলার বাই সাপ্লাই ইনভেস্টিং ইন আর্মস ইন্ডাস্ট্রি and getting order from the Pentagon. His son made billions of dollars, his family made, while the average American are losing their savings and they are struggling for their daily needs. They cannot bring the food at the table, they cannot get treatment, they cannot get education, they are suffering. আসি আপনার বহির্বিশ্ব ইকোনমিতে এখন যে অবস্থা, সেটা একটা ভালো লক্ষণ। ইরান এই জন্যই সেটাকে ড্র্যাগ করে রাখছে। যারা আমাদের চাপের মুখে বা আমাদের এলাকায় যারা বিভিন্ন কারণে চুপ করে আছে, এক সময় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমেরিকান জনগণ হয়তো সেই বাঁধ এই নভেম্বরের 3 তারিখে ভেঙে চুরমার করে দেবে, আমাদের বিশ্বাস। কিন্তু সারা বিশ্বে আপনি যতই টাইট দিচ্ছেন না কেন, ওই দেশের উপরে কিন্তু এই অর্থনীতির যে বিপর্যয় নেমে আসছে, সেটা দিয়ে আপনি কত দেশকে আপনি ইনসেন্টিভ দিবেন, কত দেশকে আপনি বিলিয়নস অফ ডলার পাঠাবেন, এবং কতদিন ধরে পাঠাবেন? লুক এট ইওর ওন বাস্কেট। আপনার ইকোনমি আপনি দেখেন। আমরা একটু আগেই আমাদের এই অর্থনীতির অবস্থার একটু ছোট চিত্র আমরা কথা বলতেছিলাম, এদেশের এখন কি অবস্থা। আমাদের বন্ড কেউ কিনছে না, গভর্নমেন্ট ইজ পারচেজিং ইটস ওন বন্ড, রিপারচেজিং। এটা কিসের সংকট? বহির্বিশ্ব থেকে আমাদের লোন নেওয়ার সুযোগ হয়তো থাকবে না বেশি দিন, কারণ আমাদেরকে আস্থায় রাখতে পারছে না। অর্থনীতিতে যে বিপর্যয় নেমে আসছে, যুগ যুগ ধরে আমেরিকাকে তার জন্য দায় বহন করতে হবে, শুধু নৈতিকভাবে না। আমাদের এই অপকর্মের কারণে সারা বিশ্বে, বিশেষ করে গরিব দেশগুলো, বাংলাদেশের মতো দেশগুলো
ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এবং এশিয়া এবং ইউরোপের বিভিন্ন ছোটখাটো দেশ চরমভাবে বিপদগ্রস্ত হয়েছে এবং তাদের মানুষের জীবনযাত্রা এমন একটা পর্যায়ে আছে যেখান থেকে তাদের সঞ্চয় শেষ হওয়ার পথে, এবং যার ফলে তারা যে কোনো সময় ওইসব সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে যারা বর্তমান আমেরিকার নীতির সাথে সমর্থন দিয়ে সেকেন্ডারি স্যাংশনকে সমর্থন দেবেন, সেকেন্ডারি স্যাংশন ওইসব দেশের উপরে দেবেন, যার ফলে জনগণের জীবনযাত্রা একটা অসহিষ্ণু পর্যায়ে যাবে। আমি মনে করি এইসব সব ব্লাফ, এইসব হলো যে ওই যে 3 দিন যুদ্ধ লাগবে, 1 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ হবে যুদ্ধ, এরপরে আমরা শেষ করে দেবো, দেশকে একদম শেষ করে দেব, জ্বালিয়ে পড়িয়ে দেব। ইরানিয়ান জাতি অন্য ইরাকের মতো নয়, কুয়েতের মতো নয়, তারা সংগ্রাম করে মানুষ, তারা আত্মমর্যাদাশীল জাতি। আমাদের মতো সকালে এক কথা বিকালে অন্য কথা, যখন যা মনে আসছে তা বলছে না তারা। ইরান যদি সামরিক সংঘাত এবং অর্থনৈতিক চাপ দুটি, যেহেতু আমরা মিড টার্ম নিয়ে কিছু কথা বলছি, দুটি সহ্য করে নভেম্বর মিড টার্ম পর্যন্ত, ইলেকশন পর্যন্ত টিকে থাকতে পারে, তাহলে সেটি ট্রাম্পের রাজনৈতিক অবস্থার উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমি এই প্রশ্নটি করছি আমরা অত্যন্ত বাস্তবতার নিরিখে। আরেকটি ব্যাপার আমরা জানি, এই ইরানের ঝামেলাতে কিন্তু জিমি কার্টার প্রেসিডেন্সি হারিয়েছিলেন। গুড ম্যান, গুড গাই, গুড প্রেসিডেন্ট, বাট হি লস্ট ইট। এই সিমিলার টাইপ অফ সিচুয়েশন, রাইট? তো আমাদেরকে একটু বলুন প্লিজ। ভাই আপনাকে অনেস্টলি বলি, ইরানের অবস্থা কিন্তু খুব ভালো নয়। জি, আমরা সেটি অনুধাবন করতে পারি। কেমন 600% ইনফ্লেশন তাদের, ইয়া, অর্থের দাম ভ্যালু পানির মতো শূন্যের কোঠায় পৌঁছেছে। হ্যাঁ, এই ঠিক এই অবস্থায় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ করছে, তারা ইকোনমিক আক্রমণ করছে, অন্যদিকে আমরা উল্লেখ করলাম ইউএই, এটা ভেরি সিগনিফিকেন্ট। ইউএই সিগনিফিকেন্ট কেন? একে তো প্রতিবেশী, তার চেয়ে বড় কথা ইউএর মাধ্যমে কিন্তু ইরান তার বেসিক নিডস গুলি মেটাতো, ব্যবসা বাণিজ্য হতো, যা চাই। তার চেয়ে টাকা, যে যে অর্থটা ইউএর মাধ্যমে ট্রান্সফার হতো, সেই সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ইউএই জানিয়েছে তারা ইরানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। শুধুমাত্র ডিপ্লোম্যাটিক নয়, কোনো ট্রেডিং, কোনো ইকোনমিক ট্রাই রাখবে না। ইটস এ মেজর ব্লো। হু ইজ ইউএই? ইউ হচ্ছে মধ্যপ্রাচ্যে শুধু আমেরিকার অ্যালাই না, ইসরায়েলের অ্যালাই। আমরা এও জানি যে এই যুদ্ধের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইউএইতে এসেছিলেন, দেখা করে গেছেন ইউএই রাজার সাথে, রাজা তো নয়, তাদের জায়েদ মোহাম্মদ বিন জায়েদ শাসকের সাথে, রুলারের সাথে। ফলে ইউএই যা করছে তা আসলে ইসরায়েলের স্বার্থকে রক্ষা করবার জন্য করছে। ফলে এটা কিন্তু ইরানের জন্য দুর্ভাবনার কথা। কিন্তু আমি একটু আগে যেটা বললাম, ইরান যেটা করেছে এই গত 47 বছর ধরে অব্যাহত যুদ্ধ, অব্যাহত স্যাংশনস, চারদিক থেকে তাকে ধেয়ে আসার যে চেষ্টা দেখেছি আমরা, সেই চূড়ান্ত অবস্থায় ইরান বিকল্প ব্যবস্থা তৈরি করে ফেলেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, আমি সমুদ্র পথে আমি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি না, তো আমি কি করছি, 6টা বিকল্প ল্যান্ড রুট তারা তৈরি করে ফেলেছে, পাকিস্তান দিয়ে, তুরস্ক দিয়ে, সেন্ট্রাল এশিয়া দিয়ে, 6টি ল্যান্ড রুটে, মোস্টলি থ্রু পাকিস্তান। মানে বাঁচবার জন্য এই দেশটি নানা বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করার চেষ্টা করছে। ইন্টারেস্টিংলি এই যুদ্ধের ফলে যেটা কি হয়েছে আমরা জানি, আমি এ নিয়ে কথা বলেছি এই অনুষ্ঠানে, ইরান একটা বিভক্ত দেশ, নানা জাতি, নানা গোত্রে, নানা ধর্মে বিভক্ত দেশ। এই যুদ্ধের ফলে সে দেশটা একত্রিত হয়েছে ফ্ল্যাগের নিচে। সবসময় সব যুদ্ধের সময় আমরা কি করি, আমাদের ফ্ল্যাগের সাথে আমরা র্যালি করি, কারণ আক্রমণ তো শুধুমাত্র ইরানের সরকারের উপর আক্রমণ তো নয়, আক্রমণ ইরানের উপরে, ইরানের মানুষের উপরে। আমাদের প্রেসিডেন্ট কি বলেছেন, ইরানের সভ্যতা ধ্বংস করবেন, 5000 বছরের সভ্যতাকে ধ্বংস করে ফেলবেন। তার আপনি তেলকূপ ধ্বংস করবেন, তার আপনি ইলেকট্রিক গ্রিড ধ্বংস করবেন, তার স্কুল কলেজ ধ্বংস করবেন। ফলে সাধারণ লোক বিদ্রোহ করছে কার বিরুদ্ধে? যুদ্ধের বিরুদ্ধে। এই বিদেশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তৎপরতার বিরুদ্ধে। এখন আপনি যে প্রশ্ন করছেন যে আমেরিকা খুব পাওয়ারফুল দেশ, এটা ভুলে গেলে চলবে না। অসংখ্য, তার অনেক হাত, তার দুটো হাত না, অসংখ্য তার হাত আছে, এবং এই হাত দিয়ে সে নিজে থাপ্পড় দিতে পারে, অন্যকে থাপ্পড় দিতে বাধ্য করতে পারে। এই যেমন বললাম একটু আগে, গতকাল
আমাদের স্কট বেসেন কি বলেছেন, সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হবে যদি অন্য দেশগুলি ইরানের সঙ্গে ব্যবসা করে। একমাত্র চায়না বলেছে তারা এই স্যাংশন মানবে না। ফলে চায়না ইজ এ প্রোটেস্ট ভয়েস বলতে পারি আমরা। কিন্তু অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বা পৃথিবীর ইউরোপের দেশ মনে করা যায়, তারা হয়তোবা আমেরিকাকে অস্বীকার করতে পারবে না। ফলে আমি একটু আগে যেটা বললাম, ইরানকে তার বেল্ট আরো টাইট করতে হবে টিকে থাকবার জন্য। কিন্তু যেটা আমি আবারও রিপিট করি, এই দেশটি গত 50 বছর ধরে এই করেই আসছে, and they have learned how to survive quite likely. এখন ফাইটটা হচ্ছে আসলে কে দীর্ঘ সময় টিকে থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নভেম্বর কিন্তু বেশি দেরি নেই, 170 দিন মাত্র বাকি আছে। এই 170 দিনের মধ্যে কি ইরানকে তিনি গলা টিপে শেষ করতে পারবেন, না ইরান ধুকে ধুকে হলেও নভেম্বর পর্যন্ত টিকে থাকবে? কিন্তু আপনি আমাকে বাজি ধরতে বলেন, বেট ধরতে বলেন, আমি বলবো যে ইরান উইল সার্ভাইভ দিস প্রেশার।